or seedlings per pit or hill, প্রতিটা গর্তে কতটা বীজ দিতে হবে বা প্রতিটা হিলে বা গোছায় কতটা চারা লাগাতে হবে সেটির উপরে বীজ হার নির্ভর করে। These are the primary factors and there are some secondary factors. স্যার সেফটি অ্যালাউন্স যেটা স্যার পার্সেন্টেজ অফ সেফটি অ্যালাউন্স ওইটা স্যার একটু বলেন, ওটা বুঝতে পারিনি। এটা হচ্ছে যে মাঠে বীজ বপন করলে মাঠে কিছু প্রতিকূল পরিবেশ থাকে, যেমন সয়েল সারফেসের উপরে কিছু বীজ পড়তে পারে, সেই বীজগুলো গজাবে না মাটির সয়েল ময়েশ্চার কন্ট্যাক্টে না আসার কারণে, এবং উপরে থাকলে ওটা পাখি খেয়ে ফেলবে, পোকামাকড় খেয়ে ফেলবে। আবার মাঠে বড় বড় ঢিলা যদি থাকে, ঢিলার নিচে চাপা পড়লে সেই বীজটা গজাতে পারবে না, সিডলিং চারা ইমার্জ করতে পারবে না। আবার বেশি গভীরে যদি বীজ বপন করা হয় সেই বীজটার চারা মাটির উপরে আসতে পারবে না। আবার ময়েশ্চার যদি বেশি হয় বীজ পচে যাবে, কম হলেও গজাবে না। এই যে মাঠে যে প্রতিকূলতা, বিভিন্ন প্রতিকূলতা আছে, অ্যাডভার্স কন্ডিশনস, যার ফলে আমরা যে বীজ যদি সাপোজ গমের অপটিমাম সিডে 120 কেজি পার হেক্টর বীজ দিলে এখান থেকে কিছু পরিমাণ বীজ নষ্ট হবে প্রতিকূল অবস্থার কারণে। এজন্য সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা কিছু বীজ বপন করতে হয়। সেটা টোটাল সিডেটের 10 থেকে 15, এটাকে পার্সেন্ট সেফটি অ্যালাউন্স বলে। নাম্বার অফ সিড পার হিল একটু বলে দেন স্যার। নাম্বার অফ সিড পার হিলটা একটু বলে দেন স্যার। নাম্বার অফ সিড পার পিট, গর্ত, যে গর্ত করে বীজ, অনেক ড্রাই কন্ডিশনে শুকনা জমিতে গর্ত করে করে বীজ লাগানো হয়, ডিপলিং বলে সেটাকে। প্রতিটা গর্তে বা ড্রাই সিডেড কাল্টিভেশনে প্রতিটা গর্তে কখনো 2টা কখনো 3টা বীজ দেওয়া হয়, যাতে করে একটা চারা এনশিওর করা যায় কমপক্ষে। অনেক সময় 3টাই গজাতে পারে, অনেক সময় একটা গজাতে পারে, অনেক সময় 2টা গজাতে পারে। এই জন্য যাতে অন্তত একটা বীজ চারা গজায়, সুস্থ সবল চারা পাওয়া যায়, সেজন্য এক্সট্রা বীজ দেওয়া হয় প্রতিটা পিটে। তো একটা পিটে যদি একটা বীজ দেওয়া হয় তার জন্য যে সিড রেট হবে, 2টা দিলে ডাবল হবে, 3টা দিলে ট্রিপল হয়ে যাবে। আবার একইভাবে ধানের যখন ট্রান্সপ্লান্ট করা হয় চারা, সিডলিং, তখন যে জায়গায় চারাটা মাটির কাদার মধ্যে পুঁতে দেওয়া হয় ওটাকে হিল বলে, গোছা। ওখানে একটা চারা দিলে সেই গাছটা যদি সুস্থ হয়, বেঁচে থাকে, তাহলে যে সিড রেট হবে 2টা চারা দিলে ডাবল হয়ে যাবে, 3টা দিলে 3 গুণ বেড়ে যাবে। ফলে আমরা প্রতিটা হিলে কয়টা চারা দিচ্ছি তার উপরে সিড রেট ডিপেন্ড করে, এবং প্রতিটা পিটে কয়টা বীজ আমরা বপন করব তার উপরে সিড রেট ডিপেন্ড করে। এটা হচ্ছে সিড পার পিট বা সিডলিং পার হিল। There are some secondary factors. Soil fertility, মাটির উর্বরতা, প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা। সয়েল ফার্টিলিটি, নিউট্রিয়েন্ট কি পরিমাণ আছে তার উপর নির্ভর করে সিড রেট। প্রোডাক্টিভিটি, মাটিটা কত প্রোডাক্টিভ। প্লান্টিং মেথড, কোন প্লান্টিং মেথডে লাগানো হচ্ছে। লাইন্স হয়ে লাগালে এক ধরনের সিড রেট হবে, ব্রডকাস্টিং করলে সিড রেট অন্য ধরনের হবে, বেশি লাগবে। সিটিয়ে বপন করলে বেশি বীজ পুঁতিয়ে করে বপন করতে হবে, লাইনে করলে কম লাগবে। আবার ট্রান্সপ্লান্ট করলে এক ধরনের বীজ লাগবে, কাটিং লাগালে আরেক ধরনের হবে। ফলে প্লান্টিং মেথড কি হবে তার উপরে সিড রেট ডিপেন্ড করে। প্লান্টিং টাইম, গ্রোয়িং সিজন, কোন সময় প্লান্টিং করা হচ্ছে, গ্রোয়িং সিজনটা কি তার উপরে সিড রেট ডিপেন্ড করে। যেমন উইন্টার সিজনে এক ধরনের সিড রেট হয় এবং খরিফ সিজনে আরেক ধরনের। রবি খরিফ সিজনে বা প্লান্টিং টাইম, যদি অপটিমাম টাইমে প্লান্টিং করা হয় তখন সিড রেট একরকম, ভেরি আর্লি করলে একরকম, লেট করলে আরেক রকম। টাইমের উপরে সিড রেট ডিপেন্ড করে। অবজেক্টিভস অফ ক্রপ কাল্টিভেশন, কোন উদ্দেশ্যে ফসল চাষ করা হচ্ছে বা ইউজ অফ ক্রপিং ব্যবহারটা কি হবে, ফুড পারপাসে হবে না গ্রেন পারপাস না সিড পারপাস, তার উপরে সিড রেট ডিপেন্ড করে।
For example, maize can be cultivated both as grain purpose or food purpose or fodder purpose. গবাদি পশুর খাবারের জন্য চাষ করলে মেইজের সিড রেট বেড়ে যাবে, বেশি বীজ বপন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের গাছ প্রয়োজন, আমাদের বীজ গ্রেনটা প্রয়োজন নাই। তখন সিড রেট বেশি দিতে হবে বেশি প্লান্ট পপুলেশন পাওয়ার জন্য। আবার যখন গ্রেন আমরা ভুট্টার দানা খাবার হিসেবে ইউজ করব, তখন বেশি গাছ মাঠে থাকলে ঘন গাছ হয়ে যাবে, গাছ শুরু হবে, সে গাছগুলো ভালো হবে না, সুস্থ সবল গাছ হবে না। সেই ক্ষেত্রে সিড রেট কম লাগবে। কাজে কোন পারপাসে আমরা ক্রপটা কাল্টিভেশন করব তার উপরে সিড রেট ডিপেন্ড করে। তো these are the factors that influence the seed rate of a crop. You have to remember all these things. Now, formulae for calculating seed rate: singular formula, plural formulae, formulas. Number 1 formula, seed rate kg per hectare, 10 into DPP plus DPP into PSA divided by 100, whole divided by PP PG 1000, multiplied by WTS in gram. তো 10 গুণ ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন, তারপরে যোগ করতে হবে ডিজায়ার্ড প্লান্ট পপুলেশনকে পিএসএ দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। এরপর নিচে থাকবে সবগুলো ভাগ করতে হবে পার্সেন্ট পিউরিটি, পার্সেন্ট জার্মিনেশন ইন্টু 1000, হোল ইন্টু ওয়েট অফ 1000 সিড। WTS মিন্স ওয়েট অফ 1000 সিড, গ্রামে 1000 বীজের ওজন। 10 দিয়ে গুণ করলো কেন? 10 দিয়ে তোমার গুণ করা হলো কেন? এটা তোমার ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন কত, এবং এখানে ফর্মুলার ক্ষেত্রে এই 10টা চলে আসে। এবং আরেকটা ফর্মুলা দেখবে সেখানেও কিছু এরকম ফ্যাক্টর চলে আসে, এগুলো কনভার্সন করার ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো প্রয়োজন পড়ে। এবং ওয়েট অফ 1000 সিড গ্রামে থাকে এবং বীজের সাইজ অনুযায়ী এটা ভ্যারি করে। যেমন মাস্টার্ড সিডের 1000 বীজ ওজন কম হবে, ধানের বীজের বেশি হবে, গমের বীজের আরো বেশি হবে, তামাকের বীজের আরো কম হবে, ছোট খুবই ছোট ছোট বীজ। DPP means desired plant population, PSA percent safety allowance, weight of 1000 seed, WTS percent purity PP, PG percent germination. স্যার আগে স্লাইড একবার দেখান। আচ্ছা স্যার। নেক্সট ওই ফর্মুলার ভিতরে কি কি আছে তারই ব্যাখ্যা এগুলো। সেকেন্ড ফর্মুলা, seed rate kg per hectare, area to be sown multiplied by WTS weight of 1000 seed gram, এটাকে টেস্ট সিড ওয়েটও বলে, কোনো কোনো ফর্মুলায় টেস্ট সিড ওয়েট লেখা থাকে, WTS কে ইন্টু 100 ইন্টু 100 স্পেসিং PP PG 1000 এর কনভার্সন ফ্যাক্টর ইউনিটকে কনভার্ট করার ক্ষেত্রে এইগুলো চলে আসে। DPP এরিয়া ভাগ স্পেসিং, ডিজায়ার্ড প্লান্ট পরিসর বের করার ক্ষেত্রে এরিয়াকে স্পেসিং দিয়ে ভাগ করলে ডিপিপি পাওয়া যায়। দুইটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে এক্স্যাক্টলি দ্য সেম তোমার রেজাল্ট আসে না, কিছুটা ভেরিয়েশন হয়। কাজে তুমি যে ফর্মুলা ইউজ করো না কেন, তোমার যদি ধারাবাহিকতা ঠিক থাকে, তুমি ক্যালকুলেশন ঠিক থাকে, তুমি ফুল নাম্বার পাবে, যদিও আলটিমেট রেজাল্টে সামান্য ভেরিয়েশন হয়। প্লান্টিং ভ্যালু অফ সিড, পিওর লাইভ সিড PLS, or real value of seed RVS, এই টার্মটা তোমার জানতে হবে। Planting value of seed or PLS is a quality of seeds which indicates what percentage of seeds
in a seed lot is pure and of which what percentage is capable of producing normal seedlings? PLS বলতে বোঝায় এটা একটা বীজের কোয়ালিটি এবং একটা নির্দিষ্ট সিড লটে বা বীজ স্তূপে কত পার্সেন্ট পিওর সিড আছে এবং সেই পার্সেন্ট পিওর সিডের মধ্যে কত পার্সেন্ট সিড স্বাভাবিক চারা নর্মাল সিডলিং উৎপন্ন করতে সক্ষম, সেটা হচ্ছে পিএলএস। একটা ব্যাগে বা বস্তায় যে বীজ থাকে সে বীজের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বীজ পিওর থাকে এবং সেগুলো আবার সবগুলো জার্মিনেশন করে স্বাভাবিক চারা উৎপন্ন করতে সক্ষম হয় না। কাজে ওই পিওর সিডের মধ্যে তাহলে একটা সিড লটে কত পার্সেন্ট পিওর সিড আছে এবং তার কত পার্সেন্ট নর্মাল সিডলিং উৎপন্ন করতে পারে, এটি হচ্ছে পিএলএস, পিওর লাইভ সিড। ফর্মুলা PLS equals to purity percent multiplied by germination percent by divided by 100. Why should we determine the PLS? The purpose is the result of PLS is mainly used in determining the seed rate and in fixing market price. বীজ হার নিরূপণ করার জন্য এবং মার্কেট প্রাইসটা কেমন হবে তা ফিক্স করার জন্য এটি প্রয়োজন। The higher is the value of PLS, the lesser will be the seed rate. PLS ভ্যালু যত বেশি হবে seed rate কম লাগবে, but the higher is the market price. এবং PLS বেশি হলে বাজার মূল্য বেশি হবে কিন্তু বীজের পরিমাণ কম লাগবে। In other words, the value of PLS is directly proportional to the market price and inversely proportional to the seed rate. মার্কেট প্রাইসের সাথে সমানুপাতিক পিএলএস বেশি হলে দাম বাড়বে আর ব্যস্তানুপাতিক হচ্ছে সিড রেটের সাথে। স্যার এর আগে স্লাইডটা একটু দেখেন স্যার। এই স্লাইডে স্যার এই যে প্লান্টিং ভ্যালু অফ সিড এখানে বলছিলেন যে সিড লটে কত পার্সেন্ট পিওর সিড আছে আর তার মধ্যে কত পার্সেন্ট জার্মিনেট করে, এটা কিভাবে প্রথমে কি পিওরিটি কিভাবে বের করে তারপরে আবার জার্মিনেশন পার্সেন্টেজ এটা কিভাবে কি করে, এটা একটু ভালো করে বুঝিয়ে দিতেন। হ্যাঁ, পিওরিটি কিভাবে সিডের পিওরিটি বের করা হয় এর উপরে একটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, অ্যানাদার টিচার অ্যাসাইন করা আছে, সে ডিটেলস বলবে। যদি প্রশ্ন করছো আমি এর উপরে কিছু বলছি। পিওরিটি টেস্টে একটা টেস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের ইউনিভার্সিটি যদি খোলে তখন সরাসরি দেখানো হবে, আর থিওরি পার্ট যেটা সেটা আবার আলোচনা করে দেওয়া হবে, অন্য টিচার করবে। সে পিওরিটি পার্সেন্ট বের করার জন্য তোমার একটা নির্দিষ্ট বীজ নেওয়া হয়, ক্রপের ভ্যারাইটি, এবং তার মধ্যে অন্যান্য ইম্পিউরিটিস মিক্স অবস্থায় থাকে, যে অন্যান্য ক্রপের সিড, আগাছার বীজ, ইনার্ট ম্যাটার, ইটের টুকরা, বীজের ভাঙ্গা অংশ, ধুলাবালি, এগুলো মিক্স করা অবস্থায় থাকে এবং সেই স্যাম্পলগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে সাপ্লাই করা হয়। এবং কিভাবে এগুলো আলাদা করে পিওরিটি পার্সেন্টেজ বের করতে হয় সেগুলো তোমাদের ডিটেলস শেখানো হয় ক্লাসে আলোচনা করে। তাহলে সমস্ত ইম্পিউরিটিস গুলো বের করে একদিকে রাখতে হবে, ইনার পেটার একদিকে, পিওর সিড শুধুমাত্র যে বীজগুলো ভালো কোনো ক্রপে, হৃষ্টপুষ্ট সিড, হেলথি সিড, সেগুলো একদিকে রাখা হয় পিওর সিড ফ্র্যাকশনে। তারপরে উইড সিডগুলো সেপারেট করে একটা পার্ট করা হয়। তারপরে ইনার্ট ম্যাটার, ধুলাবালি, ইটের টুকরা একটা পার্টে থাকে। এবং আদার ক্রপ সিড, অন্যান্য ফসলের যে বীজগুলো থাকে, যেমন ধান বীজ যদি পিওর সিড হয় তার মধ্যে গম বীজ থাকলে, সরিষার বীজ, তারপরে হুইট সিড যদি বেজের সিড থাকে, সেগুলো আদার ক্রপ সিড পোর্শনে আলাদা করা, 4টা পোর্শন ভাগ করা হয়: পিওর সিড, আদার ক্রপ সিড, হুইট সিড, ইনার্ট ম্যাটার। এবং এখান থেকে পার্সেন্ট বের করা হয়, কোনটার কত পার্সেন্ট ফর্মুলা দিয়ে বের করে পিওরিটি পার্সেন্ট বের করা হয়। তাহলে পিওরিটি আমরা জানতে পারবো যে একটা ইমপিওর মিক্সড সিড স্যাম্পল থেকে বিভিন্ন পার্ট আলাদা করে পার্সেন্ট ক্যালকুলেশন বের করে পিওরিটি পার্সেন্ট বের করতে পারবো। সাপোজ রাইস সিড বের করলাম 90%, 80% পিওরিটি, 95।
পেলাম। জার্মিনেশন পাওয়ার জন্য আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়, সেখানে সিড স্যাম্পল ওই পিওর সিড থেকে সিড নিয়ে পোষণ থেকে সিড নিয়ে জার্মিনেশন টেস্টে বসানো হয় বালিতে অথবা কাগজ মিডিয়া বা বাড়ি সয়েল মিডিয়াতে, সয়েল না স্যান্ড মিডিয়াতে সিড গুলো বসিয়ে পানি দিয়ে অবজার্ভ করা হয়। 2 সপ্তাহ মতো অবজার্ভ করা হয়। এটি ডিপেন্ড করে সিডের উপরে, কোনোটা 2 সপ্তাহ লাগে, কোনোটা 1 সপ্তাহ, কোনোটা আরো বেশি লাগে। সেখান থেকে বীজ থেকে চারা বের হয় এবং সবগুলো চারা নর্মাল সিডলিং হয় না, কিছু নর্মাল হয়, কিছু অ্যাবনর্মাল হয়, কিছু সিড ফেল টু জার্মিনেট, জার্মিনেশন করে না, নষ্ট হয়, পচে যায়, এবং কিছু সিড ডরমেন্ট থাকে, কিছু ডেড থাকে। তাহলে যে চারাগুলো শুধুমাত্র নর্মাল চারা উৎপন্ন করলো, যে বীজগুলো, সেগুলো জার্মিনেশন হয়েছে হিসেবে বিবেচনা করা হয়। আর যেগুলো ডরমেন্ট, ডেড, পচা, ওইগুলো বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে পার্সেন্ট জার্মিনেশন মনে করো 85 পেলাম, তার মধ্যে কিছু অ্যাবনর্মাল পেলাম 85 হলে আর থাকলো 15%, তার মধ্যে কিছু অ্যাবনর্মাল সিড থাকতে পারে, কিছু ডেড সিড, কিছু ডরমেন্ট সিড থাকতে পারে, সেগুলো ওই 15 মধ্যে চলে যাবে। তাহলে পিউরিটি পার্সেন্ট পেলাম সাপোজ 90, জার্মিনেশন পেলাম 85, ওই দুটো গুণ করে 100 ভাগ করলে আমরা পিএলএস পেয়ে যাব। বুঝতে পারছো? স্যার বুঝছি স্যার। তার মানে জার্মিনেশনটা আমরা যে ইমপিওর সিড ছিল তার মধ্যে থেকে 4টা পোরশনে ভাগ করলাম, পিওর সিড, আদার ক্রপ সিড, উইড সিড আর ইনার্ট ম্যাটার। এর মধ্যে থেকে পিওর সিডটা শুধু নিব, বাদগুলো বাদ, আউট, সেগুলো বাদ। পার্সেন্টেজ কিন্তু তাহলে সীমিত থাকবে নাকি পিওর সিডের? পার্সেন্টেজ সেমই থাকবে, রাইট। শুধু যখন আমরা জার্মিনেশন টেস্ট করব তখন শুধু পিওর সিডটা নিব আর কি, শুধু পিওর সিড, অন্যান্যগুলো নেওয়া যাবে না। স্যার তাহলে 4 ভাগে ভাগ করার কি দরকার স্যার? 2 ভাগ করলে হয় না? 2 ভাগ করা যাবে না তো। পিওর সিডের মধ্যে তোমার যে উইড সিড সেপারেট করতে হবে, আর আদার ক্রপস, ইন এন্ড ম্যাটার সব আলাদা আলাদা করতে হবে। 2 ভাগ করলে তো তুমি ওর মধ্যেই আবার ওগুলো থেকে যাবে, জাল থেকে যাবে। স্যার ও বলতেছে ইমপিওর সিড আর পিওর সিড যখন আমরা সেপারেশন করব, তাহলে তো 2 ভাগে ভাগ করলেই হচ্ছে, পিওর সিড এক পাশে আর বাদ বাকি সব এক পাশে রেখে দিল, ওগুলো তো আর আলাদা করে বের করার দরকারই হচ্ছে না। ওইটাকে তোমার 3 ভাগ করা যায়, 2 ভাগ করা যাবে না। একটা হচ্ছে পিওর সিড, আদার ক্রপ সিড, পিওর সিড, আদার সিড আর ইনার্ট ম্যাটার। সেক্ষেত্রে পিওর সিডের মধ্যে শুধু পিওর সিড গুলো, আদার সিডের মধ্যে ধান, গম, বীজ, আগাছা যা আছে সবগুলো, আর ইনার্ট ম্যাটার গুলো যা আছে আলাদা। 3 ভাগ, অ্যাটলিস্ট 3 ভাগ করতে হবে, এটা তোমার ইস্টার রুল। 2 ভাগ করা যাবে না। ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন তার রুল বলেছে যে 3 ভাগ অথবা 4 ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পিউরিটি, জার্মিনেশন, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। সিডের কোয়ালিটি ডিটারমিন করতে হলে পিউরিটি পার্সেন্ট কত, জার্মিনেশন পার্সেন্ট কত, এই দুটো না জানলে কোয়ালিটি বের করা যাবে না। এই জন্য টেস্টগুলো প্র্যাকটিক্যালি তোমাদের দেখানো হয়। এখন আমরা পিউরিটি এবং জার্মিনেশন পার্সেন্ট জানা থাকলে আমরা পিএলএস বের করতে পারবো, এবং পিএলএস যত বেশি হবে, সিডের মান তত বেশি, দাম বেশি হবে, সিড রেট কম লাগবে। তাহলে আমরা সাম প্রবলেমস রিলেটেড টু সিড রেট এবার দেখি। প্রথম ছবিতে ক্যালকুলেটর একটা ছবি দেখানো হয়েছিল, তোমাদের সাথে ক্যালকুলেটর থাকতে হবে, এবং প্রবলেম আমি প্রথমে একটা দেখাচ্ছি করে, পরেগুলো তোমাদের সাথে সাথে করে রেজাল্ট বলতে হবে। তোমাদেরকে খাতায় ক্যালকুলেটর সাথে রাখো। Calculate the amount of seed for an area of 3.7 hectare considering the following information. HA এটা সংক্ষেপে হেক্টেয়ার, এর সংক্ষিপ্ত রূপ, বানানো হচ্ছে HECTARE, হেক্টেয়ার, কিন্তু লিখতে হয় HA দিয়ে। লাইন টু লাইন ডিস্টেন্স A 30 centimeter, plant to plant distance 20 centimeter, percent purity 90%, percent germination 85, seeds per feet 3, W, weight of 1000 seed 45 gram, percent acceptance 15. এই ইনফরমেশন গুলো দেওয়া আছে।
প্রবলেমটা সলভ করতে হবে। জার্মিনেশন পার্সেন্টেজ মিনিমাম 80 হতে হবে কোয়ালিটি সিড হতে হলে, এবং এর নিচে হলে সেই বীজগুলো বাজারজাত করা যাবে না বা ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না। এবং তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে সিড জার্মিনেশন টেস্ট করে যদি 80 এর নিচে পাও, ওই সিডগুলো রিকমেন্ড করা যাবে না ফর ক্রপ কাল্টিভেশন। Solution, we know DPP equals to area into number of seeds per pit divided by spacing. তাহলে এরিয়া দেওয়া আছে 3.7 হেক্টর, 3. number of seeds per pit দেওয়া আছে 3, 1 হেক্টর সমান 10,000 স্কয়ার মিটার, এজন্য 10,000 দিয়ে গুণ হলো, আর প্রতিটা গর্তে 3টা বীজ, সেটাতে গুণ হয়ে গেল। নিচে স্পেসিং সেন্টিমিটার ছিল, এটাকে মিটার করে নেওয়া হয়েছে, 0.30 মিটার এবং 0.20 মিটার। এটা গুণ করার পরে তো 18,50,000 ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন বের হয়েছে। একটু দেখান। জি স্যার, হয়েছে। থ্যাংক ইউ। এই ইনফরমেশন গুলো থেকে তোমাদের আমরা ফর্মুলায় নিয়ে গিয়ে বসালাম। ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন, এরিয়াকে 10,000 মিটার দিয়ে গুণ করলাম, যেহেতু 1 হেক্টর সমান 10,000 স্কয়ার মিটার। তারপরে স্পেসিংকে মিটার কনভার্ট করলাম, আমরা ডিজায়ার্ড প্লান্ট পপুলেশন বের করলাম। এরপরে যাব আমরা এই ফর্মুলাতে, অ্যামাউন্ট অফ সিড। এই ফর্মুলায় বসে দিলাম, ডিপিপি ভ্যালুটা বসে দিলাম, পিএসএ ছিল 15, সেটা বসে দেওয়া হলো। 90% পিপি, 85 পিজি দেওয়ার পরে ক্যালকুলেট করে 125.15 কেজি সিড পাওয়া গেছে। এটা অ্যামাউন্ট অফ সিড এত কেজি। যেহেতু এরিয়া ছিল আমাদের 1 হেক্টরের বেশি, 3.7, এজন্য আমরা বীজের পরিমাণ বলবো অ্যামাউন্ট অফ সিড এত কেজি ফর অত হেক্টর, কিন্তু পার হেক্টর এখানে বলা যাবে না, যেহেতু 1 হেক্টর না। এই বীজটা লাগবে অত হেক্টরের জন্য। স্যার এরিয়া কি সবসময় মিটার স্কোয়ারে কনভার্ট করে তারপর ম্যাথগুলো করব? হ্যাঁ, এরিয়াকে স্কয়ার মিটার করতে হবে এবং স্পেসিং সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে আসতে হবে। এবং তোমার ওয়েট অফ 1000 সিড গ্রামে থাকতে হবে। এটা যদি কেজিতে দেওয়া থাকে তোমার ডেটার মধ্যে, ওটাকে গ্রামে কনভার্ট করতে হবে। তোমরা আগেও নিচের ক্লাসগুলোতে করে আসছো, ফিজিক্স ম্যাথে বা জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে কিছু কিছু ইউনিট যা থাকে ওটাকে কনভার্ট করে ওই নির্দিষ্ট ইউনিট নিয়ে আসতে হয়, তারা করে আসছে। ক্রেডিটের ক্ষেত্রে তাই ওই ইউনিটে নিয়ে আসতে হবে, যেটা দেওয়া থাক না কেন। এবার এই এটা যদি সেকেন্ড ফর্মুলায় বসে দাও তাহলে কিছু ভিন্ন রেজাল্ট হবে। আর পিএস এর ভ্যালু যদি না থাকে, সরাসরি সেকেন্ড ফর্মুলা ইউজ করা যাবে। পিএস থাকলে প্রথম ফর্মুলাটা ইউজ করা ভালো। এবং পিএস এ না থাকলেও প্রথম ফর্মুলায় পিএস এ যে অংশটা আছে ইনটু পিএস এ, ওখানে কোনো ভ্যালু বসানো যাবে না, শুধু ডিপিপি কে 100 দিয়ে ভাগ করলে হবে। এবং পিএস এ তোমার পিএস এ ভ্যালু যদি দেওয়া না থাকে এই ফর্মুলায় দেখো, তাহলে এখানে ইনটু পিএস এ যে আছে ডিপিপি ইনটু পিএস এ, ওখানে কিছু বসানো যাবে না। ওখানে যদি 0 বসাও বা 1 বসাও, তোমার রেজাল্ট ভেরি করবে। সেজন্য ফাঁকা রাখতে হবে, শুধু ডিপিপি মানটা থাকবে, নিচে 100 থাকবে। আর যেহেতু আমার পিএসএ দেওয়া আছে, সরাসরি বসে দিয়েছি। পরের প্রবলেমটা দেখো, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সিড টু বি রিকোয়ার্ড ফর অ্যান এরিয়া 1.25 হেক্টর অফ হুইট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন: স্পেসিং 15 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, পিপি 90, পিজি 95, ওয়েট অফ 1000 সিড 0.04 কেজিতে আছে। তাহলে এটাকে গ্রামে কনভার্ট করতে হবে, ওয়েট অফ 1000 সিড। Try to solve this problem. এটা সলভ করে আমাকে রেজাল্ট বলো দেখি, কুইকলি পারো কিনা, কে পারে।
তোমাদের শেষের দিকে অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দেবো, তোমরা অ্যাটেন্ডেন্স দিবে লিংকে। স্যার এখানে তো নাম্বার অফ সিটস পার পিট দেওয়া নাই। এটা সেকেন্ড ফর্মুলা ইউজ করো। এরিয়া দেওয়া আছে, সেকেন্ড ফর্মুলা এরিয়া বসাও, WTS ভ্যালু দেওয়া আছে, স্পেসিং দেওয়া আছে, PPPতে দেওয়া আছে, বসে দিলে হবে। স্যার তোমার একটু প্রবলেম হয়েছে, তোমার সাউন্ড প্রবলেম হচ্ছে। স্যার 129.95 কেজি। 129.95, ঠিক আছে। অ্যামাউন্ট অফ সিট 131.25। 129.95। 129.95, 131.25 যেটা হয়েছে সেটা কোন প্রথম ফর্মুলা দিয়েছো নাকি? পরের ফর্মুলা দিলে 129। দ্বিতীয়টাই নিছি, মানে হচ্ছে প্রথমে যে ডিপিপির আনসারটা আসলে ফুলটাই নিয়ে নিছি। ও আচ্ছা আচ্ছা, 129.95 এটা হওয়ার কথা, 31 হলে তোমার কিছু ভ্যালু বেশি হয়েছে। দেখো আমি এটার সলিউশন দেখাচ্ছি। সিট রেট এখানে দেখো, এরিয়া 1.25, সেটাকে 10,000 দিয়ে গুণ দেওয়া হয়েছে। 0.04 কে 1000 দিয়ে গুণ করে আমরা মিটারে করলাম, তারপর নিচে স্পেসিং কে মিটারে কনভার্ট করা হয়েছে, এরপরে গুণ করে আমরা 129.95 পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আমি পরে হ্যান্ডআউট তোমাদের সিআরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবার দেখবে। Problem 3, calculate the seed rate from the following information line to line distance. যখন স্পেসিং বলা হয়, প্রথম বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে লাইন টু লাইন ডিস্টেন্স, এবং ডান পাশের ভ্যালুটা প্লান টু প্লান ডিস্টেন্স, ডান পাশের ভ্যালুটা, বা সিট টু সিট বা সিলিং টু সিলিং ডিস্টেন্স। এটাকে আমরা একসাথে স্পেসিং বলি। PP 90, PG 80, seedlings per hill 3, WTS 30 gram, 5% seed is damaged by birds, 4% seedling is damaged during uprooting, 1% seedling is died after transplanting. তাহলে এই ইনফরমেশন গুলো আছে, সেখান থেকে প্রবলেম সলভ করতে হবে। তাহলে আমরা এটা যদি দেখি, টোটাল ড্যামেজ 5%, 4%, 1%, এগুলো ড্যামেজ হয়েছে, এক্সট্রা সিট লাগবে 10%, এটাকে আমরা পার্সেন্ট সেফটি অ্যালাউন্স হিসেবে ধরি 10%। তারপর ডিপি বের করে এরিয়া প্লাস নাম্বার অফ সিডলিংস পার হিল ডিভাইড বাই স্পেসিং, তারপর ডিপি পেয়ে গেলাম। ডিপি ভ্যালুটা আমরা ফর্মুলায় বসিয়ে দিই। এই ফর্মুলায় বসিয়ে দিলে সিড রেট 36.67 কেজি পার হেক্টর।
তাহলে ম্যাথগুলো ভালো করে যদি বোঝো এবং তারপর আগে ঠান্ডা মাথায় করো, তো আশা করি ফুল মার্কস পাবে এখানে। স্যার এরিয়া না বললে কি আমরা হেক্টর এক হেক্টর ধরে নিব? হ্যাঁ, এরিয়া না বলে থাকলে এক একটা ধরতে হবে। Number 4, calculate the germination percentage of a seed lot having percent pure live seed 75 and percent purity 85. স্যার PLS value স্যার সামনের স্লাইডটা একটু দেখান এটা। স্যার তার আগেরটা। এই যে স্যার এখানে নং অফ সিডলিংস ডিভাইডেড বাই হিল, এটা মানে কি স্পেসিং না কি বোঝায়? স্যার এখানে যেরকম এরিয়া গুণন 10,000 দিচ্ছেন, এটা তো এরিয়ার মান। এই তিন যে মানটা দেওয়া আছে, এই দুইটার মান কি 3? ও, এটা হচ্ছে এখানে অবলিকটা হলে পার বোঝাচ্ছি, নাম্বার অফ সিডলিংস পার হিল। প্রতিটা এই চিহ্ন কিন্তু ডিভাইডেড বাই না, এটা হচ্ছে পার হিল। প্রতিটা গোছায় 3টা করে চারা দিতে হবে। এই যে এটা কিন্তু আমার ম্যাথে বলা আছে, ই নাম্বার দেখো, সিডলিংস পার হিল 3 ভ্যালুটা দেওয়া আছে। অর্থাৎ প্রতিটা গোছায় যেখানে আমি চারা লাগাবো 3টা করে চারা দিতে হবে। এখানে 2টা হতে পারতো বা একটা হতে পারতো। ওকে স্যার, সেই ভ্যালুটা 3। এই তারপর এগুলো বসিয়ে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 36.67 কেজি। এরপরে 4 নম্বর প্রবলেমে পিওর লাইভ সিড ভ্যালু 75 দেওয়া আছে, পার্সেন্ট পিউরিটি 85। আমাদের ফর্মুলায় যাই, পিএলএস সমান পিপি ইন্টু পিজি বাই 100, এটা আমরা ফর্মুলা জানি। এখান থেকে পিজি আমরা বের করে নেই, তাহলে উপরে আমরা আর গুণ করে পার্শ্ব পরিবর্তন করে কি পেলাম, 100 ইন্টু পিএলএস বাই পিপি, মান বসিয়ে দিয়ে পিজির মান পেয়ে গেলাম। স্যার প্রশ্নটা একটু আরেকবার দেখেন স্যার। প্রশ্নটা হলো, calculate the germination percentage of a seed lot having percent pure live seed 75 and percent purity 85. PLS এর মান দেওয়া আছে এবং পিপির মান দেওয়া আছে, পিজি বের করতে হবে। তাহলে সব ফর্মুলায় জানি PLS সমান পিপি ইন্টু পিজি, এখান থেকে আমরা পিজি বের করলাম। এটা তো তোমরা আর গুণ করা, পার্শ্ব পরিবর্তন করা তোমরা আগে শিখে আসছো, সেটা খালি ইউজ করলাম করে পিজি সমান 88.23 পেলাম। বুঝতে পারছো এখানে? জি স্যার। জি স্যার। তাহলে জার্মিনেশন বের করলাম পার্সেন্ট। Number 5, find out the seed rate of cotton from the following information. Spacing 75 centimeter by 50 centimeter. তুলার ক্ষেত্রে স্পেসিং দেখো, প্লান্ট টু ডিস্টেন্স বেশি, গাছটা তোমার শাখা প্রশাখা ব্রাঞ্চ হয়, বড় গাছ আর বড় জায়গা লাগে, বেশি জায়গা লাগে, এজন্য লাইন টু ডিস্টেন্স বেশি, প্লান্ট টু ডিস্টেন্স বেশি অন্য ক্রপের চেয়ে, ধানের চেয়ে, গমের চেয়ে। PP 95, PG 90. Weight of 1000 seed for first cotton seed 140 gram and for first seed cotton seed 150 gram. কটন সম্পর্কে তোমাদের পরে উপরের লেভেলগুলোতে ডিটেলস পড়ানো হবে, সেখানে কটন সিড কটন, ফার্স্ট কটন, আনফার্স্ট কটন টার্মগুলো আসবে। তো যেখানে আসছে এখানে আমি সংক্ষেপে একটু বলি। কটন সিড যে বীজটা আমরা বপন করবো, মাছে বপন লাগাবো এবং তার সাথে কিছু ফাইবার লাগানো যদি থাকে, সেটা হচ্ছে আনফার্স্ট কটন সিড। সিডের গায়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লিন্ট, কটন ফাইবারকে লিন্ট বলে, ছোট ছোট কিছু ফাইবার লেগে থাকে। সে তুলা লিন্টটা আলাদা করার পরেও কিছু ফাইবার লেগে থাকে, সেটাকে আনফার্স্ট কটন। আবার ওই ছোট ছোট ফাইবার লিন্টার গুলো রিমুভ করার পরে একদম স্মুথ কটন সিড পাওয়া যায়, এটা হলো ফার্স্ট কটন সিড। তাহলে এটার ওজন কম হবে যেহেতু এর গায়ে কোনো ফাইবার নাই, 140 গ্রাম।
1000 সিডের ওজন, এবং আনফাস্ট যেটা ফার্স্ট লাগানো আছে 150 গ্রাম। তাহলে আমরা সিড রেট ফর ফার্স্ট কটন সিড এটা বের করি আগে দ্বিতীয় ফর্মুলায়। এটার ক্ষেত্রে 140, শুধু ভেরিয়েশন হবে ওয়েট অফ 1000 সিডে 140 গ্রাম, আর নিচের সব উপরের সব অন্যান্য ভ্যালুগুলো ঠিক থাকবে। তাহলে প্রবলেমেতে যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে শুধু বসিয়ে দিলাম, 1 হেক্টর 10,000 দিয়ে গুণ দিলাম, বর্গমিটার করে নিলাম, 140 গ্রাম ওয়েট অফ 1000 সিড বসিয়ে দিয়ে 4.36 কেজি আমরা পেয়ে গেলাম ফার্স্ট কটন সিড। ফার্স্ট কটন সিড মানে এই বীজে কোনো আঁশ বা ফাইবার নাই, সব ক্লিন করেছে। আনফার্স্ট ছোট ছোট ফাইবার লাগানো আছে 4.68 কেজি, এটা বের হলো 150 গ্রাম ওয়েট অফ 1000 সিড ভ্যালু বসে দিলাম, বাকিগুলো সব সেম, যার ফলে কিছু মান ভেরিয়েশন পাওয়া গেল। তাহলে সিড রেট ফর ফার্স্ট কটন সিড 4.36, আনফার্স্ট কটন সিড 4.68 কেজি পার হেক্টর। স্যার আগের স্লাইডটা একটু দেখায়েন তো, ফার্স্ট কটন সিটের। এটা স্যার তাহলে যে মানে স্যার ছোট ছোট আঁশগুলো লেগে থাকে এগুলোকে বলা হয় স্যার ফার্স্ট, আনফার্স্ট লেগে থাকলে। কটন সিড, আরেকটা টার্ম আছে সিড কটন। আমরা যখন মাঠ থেকে কটন গুলো হারভেস্ট করি তখন কটন বল থেকে বীজের গায়ে বড় বড় লম্বা লম্বা পশম লেগে থাকে, লিন্ট, সেটা হচ্ছে সিড কটন। এবং লিন্ট গুলো সেপারেট করে নেওয়ার পরে, লিন্ট সেপারেট করে নিয়ে আমরা তুলাটা পাই, সেই তুলা দিয়ে কাপড় সুতা তৈরি করা হয়। এবং তুলাতে দুই ধরনের ফাইবার থাকে, একটা লিন্ট আর একটা তোমার ফাজ, লিন্টার বলে। বড় বড় পশম তোমার ফাইবার আঁশগুলো সেপারেট করার পরে বীজের গায়ে ছোট ছোট কিছু ফাইবার লেগে থাকে, এটাকে মেশিন সেপারেট, প্রথম মেশিনটা সেপারেট করতে পারে না। ফলে দুই ধরনের কটন সিড পাওয়া যায়, একটা ফার্স্ট আর একটা আনফার্স্ট, ফলে ওজন ভেরিয়েশন হয়। তাহলে দুই ধরনের সিড রেট পেলাম এটার ক্ষেত্রে। এরপরে পরেরটাতে যাচ্ছি, নাম্বার 6, ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ মেইজ সিড রিকোয়ার্ড ফর সোয়িং 1 হেক্টর অফ এরিয়া ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স। স্পেসিং মেইজের ক্ষেত্রে বেশি, পিপি, পিজি, ওয়েট অফ 1000 সিড কেজিতে আছে, মিটার গ্রামে করতে হবে কনভার্ট। Seed required for gap filling is 5% by weight of seeds required for sowing. Gap filling কোন চারা যদি মারা যায়, গ্যাপ ফিলিং করার জন্য এক্সট্রা 5% ওজনের ভিত্তিতে সিড প্রয়োজন বলা আছে। তাহলে আমরা এটা কি করব, সিড রেট সেকেন্ড ফর্মুলা যেহেতু পিএসএ নাই, সেকেন্ড ফর্মুলা দিয়ে বের করলাম 13.72 কেজি। এরপরে অ্যামাউন্ট অফ সিড রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং, আমরা যে সিড রেটটা পেলাম 13.72 প্রথম ফর্মুলা দিয়ে, এটার 5% অ্যামাউন্ট অফ সিড প্রয়োজন। স্যার 5% কেন? এটা তো আমাদের ওই যে বলা আছে, দেখো ই নম্বরে, সিড রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং ইজ 5% বাই ওয়েট অফ সিডস রিকোয়ার্ড ফর সোয়িং। তোমাদের নিচে ই নাম্বারটা যদি বলা না থাকতো অঙ্কের মধ্যে, তাহলে আমাদের প্রথম ফর্মুলায় রেজাল্টটা হয়ে যেত। এই এক্সট্রা পার্ট লাগিয়ে দেওয়ার কারণে আমাকে আরেকটু অ্যাড করতে হচ্ছে। সেটা হলো যেটা অ্যামাউন্ট অফ সিড রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং, আমরা যে সিড পেয়েছি 13.72, তার 5%, এত 5% বের করলাম। 5% কে বের করে এটা তোমরা ক্যালকুলেটর করতে পারো। এক্সেলে যদি করো, এক্সেলে সমান চিহ্ন দিয়ে 13.72 স্টার চিহ্ন দিতে হবে, 5 লিখতে হবে, পার্সেন্ট চিহ্ন দিয়ে এন্টার দিলেই পার্সেন্ট পেয়ে যাবে। আর ক্যালকুলেটর করা তো যায়, তোমরা জানো। সিড রেট
পেল তাহলে আমরা আগে যে সিড রেট পেয়েছিলাম অ্যামাউন্ট অফ সিড ওটার সাথে এই যে 5% এক্সট্রা গ্যাপ ফিলিং এর জন্য লাগার কারণে সেটা যোগ করতে হবে, যোগ করে 14.41 কেজি আমরা সিড পেলাম। তাহলে কোনো এক্সট্রা ড্যামেজ বা এক্সট্রা রিকোয়ারমেন্ট যদি বলা থাকে সেটা তোমার আবার ওটার সাথে যোগ হবে সিড রেটের সাথে। Number 7, calculate the seed rate of groundnut in kg per hectare from the following information. The seed rate is to be calculated in terms of weight of kernels as well as unshelled pod. Spacing দেওয়া আছে PP, PG, weight of 1000 kernel. বাদামের যে সিডটা এটা কার্নেল বলে, ভুট্টার সিডটাকেও কার্নেল বলে। 650 গ্রাম, শেলিং পার্সেন্টেজ 60। বাদাম যে ফলটা মাটির নিচে হয়, ফুল হয় গাছের উপরে, কিন্তু ফল হয় মাটির নিচে। এটা সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা। গাছের উপরে ফুল হচ্ছে কিন্তু ফলটা মাটির নিচে। কেন কিভাবে হচ্ছে এ সম্পর্কে তোমরা আরো ডিটেলস পড়বে। এবং উপরে যে ফলের উপরে কাভারটা থাকে এটা শেল বলে, এবং শেল সহ যদি পটটা থাকে এটা আনশেল পট। আর উপরের খোসাটা যদি আমরা হাত দিয়ে ভেঙে ফেলি বা মেশিনে শেল করে আমরা শেলটা খুলে ফেলে দিই তাহলে সেটা হবে, প্রসেসটা হবে শেলিং। এবং শেলিং না করলে আনশেল পট। তাহলে শেলিং পার্সেন্টেজ কত হবে? 100টা আনশেল পট থেকে আমরা কতটা শেল পিনাট বা গ্রাউন্ডনাট পাচ্ছি, বীজ পাচ্ছি। এখানে ছবিতে দেখো আনশেল পট, পিনাট, বাদাম, চীনা বাদাম আর শেল পিনাট যেগুলো খোসা ছাড়ানো হয়েছে। এবং শেলিং পার্সেন্টেজ কত? 100টা যে আনশেল পট থেকে কতগুলো আমরা সিড পাচ্ছি সেটা আমরা ক্যালকুলেশন করে বের করবো। তাহলে সিড রেট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, দিয়ে আমরা 99.16 কেজি পেলাম। এরপরে শেলিং পার্সেন্টেজ 60 বলা আছে অঙ্কের শর্তের মধ্যে। তাহলে 60 কেজি কার্নেল ইজ অবটেইনড ফ্রম 100 কেজি আনশেল পট। তাহলে 99.16 যে আমরা বের করলাম ফর্মুলা দিয়ে, সেখান থেকে কত আনশেল পট হয় আমরা বের করলাম কত কেজি। অতএব ওয়েট অফ কার্নেল 99.16 কেজি এবং আনশেল পট এত কেজি। দুটি আমাদের বের করতে বলেছিলাম, এতে আমরা দুটি বের করলাম। এরপরে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সিড অফ ট্রান্সপ্লান্ট অন রাইস ইন কেজি পার হেক্টর। স্পেসিং দেওয়া আছে এত। ধানের ক্ষেত্রে স্পেসিং কম, যেহেতু চারা গাছগুলো সরু, শাখা প্রশাখা নাই। পিপি 90 পিজি দেওয়া আছে। নাম্বার অফ সিডলিং পার হিল 3, WTS 25, নাম্বার অফ ড্যামেজ সিডলিংস এট দ্য টাইম অফ আপরুটিং। আপরুটিং মানে চারা যখন বীজতলা থেকে উঠানো হয় শিকড় সহ, ধানের চারাগুলো শিকড় সহ উঠাতে হবে, এই প্রসেসটাকে আপরুটিং বলে, মূল সহ উৎপাদন। 15 as percentage of uprooted ones. Number of seedling required for gap filling 12 per square meter area. এগুলো এক্সট্রা বলা আছে। উপরের পয়েন্টগুলো থাকলে আমরা সরাসরি ফর্মুলায় পেয়ে যাব। এগুলো থাকার কারণে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেটি কি? টোটাল নাম্বার অফ সিডলিং নিডেড টু বি uprooted from the nursery সমান নাম্বার অফ সিডলিং রিকোয়ার্ড ফর ট্রান্সপ্লান্টিং plus number of damaged seedling while uprooting plus number of seedling required for gap filling. The number of seedling required for transplanting আমরা ডিপিপি বের করে নেই এই ফর্মুলা দিয়ে, ভ্যালুগুলো আছে, পেয়ে গেলাম ডিপিপি। এরপরে নাম্বার অফ সিডলিং ড্যামেজ ডিউরিং আপরুটিং 15% বলা ছিল, কাজে এটার 15% আমরা বের করে নিলাম। নাম্বার অফ সিডলিং রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং 12 বলা ছিল, এটা আমরা বের করে নিলাম। টোটাল নাম্বার অফ সিডলিং নিডেড টু বি আপরুটেড ফ্রম নার্সারি, তো নার্সারি তুলতে হবে প্রথম ভ্যালুটা
তারপরে দ্বিতীয়টা, তার তৃতীয়টা সব যোগ করে দিলাম। স্যার ওখানে টোটাল 5 দ্বারা ভাগ করছে কেন? নাম্বার অফ সিডলিং রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং, ওখানে 5 দ্বারা ভাগ করা আছে। Number of seedlings required for gap filling 12 per square meter area. প্রতি স্কয়ার মিটার এরিয়াতে তোমার 12। ওখানে তাহলে 5 দ্বারা ভাগ করা লাগতেছে না, ডাইরেক্ট ওই 10,000 কে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বর্গমিটার এরিয়াতে তোমার 12 যদি হয় তাহলে 10,000 বর্গমিটারে কত সেটা বের করলে তোমাদের হচ্ছে, এবং সেই ভ্যালুটা ওর সাথে টোটাল যোগ করে দিতে হবে। তো যোগ করলে তোমরা যে যে ভ্যালুটা পাবো সেটা হলো এত ভ্যালু, এবং সেটা যোগ করে দিলাম, দিয়ে এবার আমরা ফর্মুলাতে চলে আসলাম। স্যার ওটা ক্লিয়ার হলো না, একটু আরেকবার ইয়ে করলে ভালো হতো। তোমার এটা ক্যালকুলেশনটা দেখো। তোমরা এবার দেখো স্লাইডটা, নাম্বার অফ সিডলিং রিকোয়ার্ড ফর গ্যাপ ফিলিং ইকুয়ালস টু 12 per 5 স্কয়ার মিটার এরিয়া। তোমাদের 5 এই কথাটা অঙ্কে বাদ ছিল, বুঝছো? এখন দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, যে প্রতি 5 বর্গমিটার এলাকাতে 12টা সিডলিং লাগবে, তাহলে 10,000 বর্গমিটারে কত, এই জন্য 5 দিয়ে ওখানে ভাগ করতে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড নাও? Yes, sir. ওখানে 5টা তোমার বাদ ছিল, এই 5টা। তাহলে টোটাল এখন আমরা ড্যামেজ সিডলিং ডিউরিং আপরিং পেলাম মতো যোগ করে দিলাম, তার সাথে ট্রান্সপ্লান্টিং এর সময় যত প্রয়োজন, গ্যাপ ফিলিং যা প্রয়োজন সব যোগ করে টোটাল আমরা ডিপিপি পেলাম, এত সিডলিংস পার হেক্টর। এবার ফর্মুলাতে যদি প্রথম ফর্মুলাটা ইউজ করি সেটাও করা যাবে, আর আমরা পরেরটাকে যেহেতু স্পেসিং আমরা বের করে নিছি আগে, সেহেতু আমরা শুধু উপরে নাম্বার অফ সিডলিং পার হেক্টর লিখলাম, এবং বাকিগুলো ইনফরমেশন থাকলে গুণ করে দিয়ে পেয়ে গেলাম।
এবং প্রথম ফর্মুলায় পিএসএ ছাড়া যদি আমরা ডিপিপি মানটা বসে দিই সেক্ষেত্রে রেজাল্ট বের হবে কিছুটা এই মানে হচ্ছে ভেরিয়েশন। এবার যেটাই করো তোমাদের প্রসেস ঠিক থাকলে নাম্বার পেয়ে যাবে। স্যার আমাদের যখন সিডেড বের করতে বলবো তখন কি আমরা দুইটা দিয়ে বের করব, দুইটা সূত্র অ্যাপ্লাই করে? না, একটা, যে কোনো একটা। স্যার যদি পিএসএ দেওয়া না থাকে তাহলে আমরা যদি ওইটাই করি, যেটা পিএসএ না থাকলে সেকেন্ড ফর্মুলা ইউজ করো বেটার, তো ঝামেলা যেতে হচ্ছে না। ওখানে পিএসএ বসাতে গিয়ে হয়তো 0 বসিয়ে দিয়ে ভুল করবে, 0 দিলে হবে কি তোমার রেজাল্ট ঠিক থাকবে না। কারণ জি তুমি স্যার। টিপিকে 0 তে যখন গুণ দিবা ওই ভ্যালুটাই 0 হয়ে যাবে। জি স্যার। তখন বেটার সেকেন্ড ফর্মুলা ইউজ করো। এরপরে ক্লাস আছে তোমার আজকে? জি স্যার। জি স্যার, ক্লাস নাই। হ্যাঁ, তাহলে যে আর দুটো অঙ্ক দাস খেলে আমি উপরে ডাক দেখে দিচ্ছি, তোমাদের এই তথ্যগুলো দেওয়া আছে এত, সেই অনুযায়ী আমরা ফর্মুলায় বসিয়ে দিলাম নাম্বার সি রিকোয়ার্ড ফর ট্রান্সপ্লান্টিং কত, এবং সেটা আমরা ড্যামেজ সিট কত, সি টোটাল নাম্বার সি রিকোয়ার্ড সেটা ফর্মুলায় বসিয়ে দিই, আমরা পেয়ে গেলাম। এবং লাস্ট ম্যাথ প্রবলেম, এটা দেওয়া আছে পিএলএস ভ্যালু ডাব্লিউটিএস এবং লাস্টে গ্যাপ ফিলিং এর 10% বলা আছে, সেটা বসিয়ে দিলাম। পিএলএস বের করে নিলাম, পিপিপিজি মান বের করলাম, তারপর নাম্বার সিলিং ড্যামেজ কত আপলোডিং, টোটাল নাম্বার সিলিং প্রয়োজন কত সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। তোমাদের 10টা প্রবলেম দেখানো হলো, করানো হলো। আশা করা যায় এর মধ্যেই থাকা কথা এবং ফাইনালও। তারপর যদি কিছু ইনফরমেশন কম বেশি কাটছাট করা হয়, কিন্তু তোমাদের নিয়মটা এক। 9 নাম্বারটা আবার স্যার দেখেন তো, শুরু থেকে মানে 9 নাম্বার একটা। জি স্যার। এই যে 9 নম্বর, এখানে নাম্বার অফ ড্যামেজ সিজ বাই বার্ডস হুইচ নিডস টু বি রিপ্লেসড বাই অ্যানাদার সিড 10 সিড পার স্কয়ার মিটার এরিয়া। প্রতি বর্গমিটারে 10টা সিট দিয়ে গ্যাপ ফিলিং করতে হবে বাকি যেটা ড্যামেজ করলো। তাহলে আমরা নাম্বার সি রিকোয়ার্ড ফর ট্রান্সপ্লান্টিং কত, এরিয়া ভাগ স্পেসিং দিয়ে বের করলাম। তারপরে নাম্বার অফ ড্যামেজ সিট যেহেতু 10 আমরা বের করে নিলাম। তারপর টোটাল সিট রিকোয়ার্ড যোগ করে দিলাম, তারপরে ফর্মুলায় বসে দিলাম। স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা দিলে ভালো হতো। হ্যাঁ, এখন অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং সিট ডেট ক্যালকুলেশন যে টপিকটা এটা শেষ হচ্ছে, পরবর্তী টপিক নিয়ে অন্য টিচার আসবে। Look at the chat box for attendance link. পেয়েছো কিনা দেখো, সবাই অ্যাটেন্ডেন্স দাও। স্যার একটি ইনফর্মাল কোশ্চেন ছিল। বলো। স্যার আপনার বাড়ি কি স্যার বগুড়াতে? হ্যাঁ, বগুড়ায়। ও আচ্ছা স্যার। তোমার কোথায়? স্যার আমারও বগুড়ায়। স্যার কাজল স্যারকে চেনেন? কোন জায়গায় বাড়ি? স্যার আমারও স্যার বগুড়ায়। কাজল স্যার কোন জায়গায়? স্যার মহিষাবাণী স্কুলে একসাথে পড়তেন নাকি কি জানি। ও হ্যাঁ, আমরা দুইজনে একসাথে পড়েছি। স্যার আপনার বাড়ি মহিষাবাণী স্কুলে পড়ছেন? পড়েছি হচ্ছে কলাকপা আতবজান স্কুল দুইজনে, কিন্তু ও মহিষাবাণী স্কুলের হেড টিচার এখনো আছে মনে হয় নাকি? জি স্যার। আমার গ্রামের বাড়ি মহিষাবান, তো স্যারই বলছেন আপনার কথা। ঠিক আছে, আমরা তো দীর্ঘ সময় একসাথে থেকেছি, ওই জন্য তো জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারছি না, চ্যাট বক্সে কি দেবো স্যার? একটু সমস্যা হচ্ছে।
চ্যাট বক্সে, তাহলে যাদের সমস্যা হবে চ্যাট বক্সে লেখো। একজন লিখেছে দেখলাম, তুমি লেখো। ঠিক আছে, সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস জানিয়ে শেষ হচ্ছে আজকের ক্লাস। আমার সাথে প্র্যাকটিক্যাল থিওরি সব শেষ হচ্ছে আপাতত।